আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আরশিদ আলী। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। স্বাধীনতার মূল চেতনা ধ্বংস করতেই সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে, বললেন প্রধানমন্ত্রী। স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রতিকৃতিতে শ্রদ্ধা। করোনা সংক্রমণ রোধে আবারও বিধি নিষেধে ফিরেছে দেশ। বন্ধ জনসমাবেশ, অর্ধেক আসন ফাঁকা রেখে চলবে গণপরিবহন, বৃহস্পতিবার থেকে কার্যকর। নিবন্ধন ছাড়াই জানুয়ারিতে স্কুল কলেজের শিক্ষার্থীরা করোনার প্রথম ডোজ টিকা পাবে, জানালেন শিক্ষামন্ত্রী। এখনই বন্ধ হচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান। এবং নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা শামীম ওসমানের। প্রচারণা নিয়ে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। স্বাধীনতার মূল চেতনা ধ্বংস করতেই সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দেশে ফিরেই জাতির পিতা ছুটে গিয়েছিলেন গণমানুষের কাছে, বলেছিলেন ক্ষুধা দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলার কথা। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলের সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর জানাচ্ছেন রাকিব হাসান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির আয়োজনে মুক্ত স্বদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সংগ্রামের মধ্য দিয়ে তিনি কিন্তু তার লক্ষ্য অর্জন করেছিলেন। 10 জানুয়ারি দেশে ফিরে প্রিয় জনতার কাছেই ছুটে গিয়েছিলেন বঙ্গবন্ধু। আলোচনায় স্মৃতিচারণ করেন বঙ্গবন্ধু কন্যা। 8 তারিখে প্রথম যখন টেলিফোনটা পেলাম, আমার মা কথা বলতে পারছিলেন না। ওই শুধু কেমন আছো, ভালো আছো, কবে আসবে, এইটুকুই বলতে পেরেছিলাম। আমরা সবাই একে একে কথা বলি। মানে সেই দিনটা যে আমাদের জন্য কিরকম ছিল সেটা আপনাদের ভাষায় আমি বোঝাতে পারবো না। এরপর যখন 10 তারিখ তিনি ফিরে এলেন, তিনি কিন্তু এসে তার প্রিয় জনতার কাছেই গেলেন। আমাদের কথা না, বা আমার মার কথাও চিন্তা করেননি, আমাদের কাছে আসেনি। আমার দাদা দাদিও তখন এখানে। বঙ্গবন্ধুর ভাষণেই সেদিন পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দিক নির্দেশনা ছিল বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 10 জানুয়ারির যে ভাষণ, এই ভাষণটা ছিল একটি স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার পরিকল্পনা। এই ভাষণটা ছিল স্বাধীন রাষ্ট্র কাঠামো কীরকম হবে, স্বাধীন রাষ্ট্র কিভাবে চলবে, স্বাধীন রাষ্ট্রকে কিভাবে কোন আদর্শে চলবে, সেই আদর্শই তিনি এই ভাষণে দিয়েছিলেন। 15ই আগস্ট বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে হত্যা করা হয়েছিল জানিয়ে স্বাধীন দেশের ভিত গড়ে দিয়ে বঙ্গবন্ধু জনগণের ক্ষমতায়ন চেয়েছিলেন বলেও জানান শেখ হাসিনা। যখনই তিনি এই সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, গ্রামের মানুষ, তৃণমূলের মানুষ, তাদের ক্ষমতায়নের জন্য পদক্ষেপ নিলেন, আর্থসামাজিক উন্নয়নের পদক্ষেপ নিলেন, তখনই কিন্তু 15ই আগস্টের আঘাতটা এলো। এই আঘাতটা শুধু একজন রাষ্ট্রপতিকে হত্যা না, এই আঘাতটা ছিল একটা স্বাধীন দেশের আদর্শকে হত্যা করা, চেতনাকে হত্যা করা। দেশের চলমান উন্নয়নের গতিধারা অব্যাহত রেখে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে সবাইকে পাশে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের এটাই আজকের লক্ষ্য, যে স্বপ্ন নিয়ে তিনি বাংলাদেশ স্বাধীন করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। এদিকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সাথে ছিলেন বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা। প্রধানমন্ত্রীর স্থান ত্যাগের প্রায় 1.5 ঘণ্টা পর দিবসটি উপলক্ষে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি।
এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। মুজিববিহীন বাংলায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। ইনশাল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর এই বাংলাদেশ তার সার্থকতা নিয়ে আসবে। স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনও ষড়যন্ত্র করছে বলে জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। স্বাধীনতা বিরোধী জামাত এবং সেই জোটে এখনও সেই দলগুলো আছে যারা স্বাধীনতার বিরুদ্ধাচারণ করেছিল, বিএনপির মধ্যে আছে যারা স্বাধীনতা চায়নি, স্বাধীনতার বিরুদ্ধাচারণ করেছিল। তারা এখনও আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন, অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সুতরাং দেশকে যদি আরও এগিয়ে নিয়ে যেতে হয়, এই অপশক্তির বিনাশ প্রয়োজন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। সাইদুর রহমান আবির, মাইটিভি। করোনার বিস্তার রোধে 11টি বিধি নিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন ধরন ওমিক্রনের কারণে সংক্রমণ বাড়তে থাকায় আগামী বৃহস্পতিবার থেকে সারা দেশে এই বিধি নিষেধ কার্যকর হবে। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, দোকানপাট ও গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক। রেস্টুরেন্টে বসে খাবার খেতেও দেখাতে হবে করোনা টিকা নেওয়ার সনদ। এছাড়া উন্মুক্ত স্থানে কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না। ট্রেন, বাস এবং লঞ্চে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন করতে হবে। 31 জানুয়ারির মধ্যে 12 থেকে 18 বছরের শিক্ষার্থীরা করোনা টিকার প্রথম ডোজ পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, সংক্রমণ বাড়লেও এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সরকার কিছু ভাবছে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে। রাকিব হাসানের আরও একটি রিপোর্ট। আসসালামু আলাইকুম। করোনার সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে কারিগরি কমিটির সাথে মিটিংয়ের সিদ্ধান্ত জানাতেই শিক্ষা মন্ত্রণালয়ের এই সংবাদ সম্মেলন। আমরা সেই আলোচনায় নানান দিক, এই পুরো যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখা না রাখা, কিভাবে করা যায়, স্বাস্থ্যবিধি মানা, টিকা, এই সমস্ত বিষয়গুলোই আমরা পর্যালোচনা করেছি। এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না, আগের মতোই সীমিত পরিসরে ক্লাস চলবে বলে সংবাদ সম্মেলনে জানান শিক্ষামন্ত্রী। আমরা যেটি সিদ্ধান্ত নিয়েছি যে এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আমরা করব না। আমরা যেটি করব, টিকাদান কর্মসূচিটিকে জোরদার করব, আমাদের স্বাস্থ্যবিধি মানার এই পুরো যে কার্যক্রমটি সেটিকে আরও জোরদার করব, মনিটরিং আরও জোরদার করব, এবং যেভাবে সীমিত পরিসরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছিল ঠিক সেইভাবেই চলবে। টিকার জন্য রেজিস্ট্রেশন করার দরকার নেই, শিক্ষার্থী হিসেবে প্রমাণ দেখাতে পারলেই টিকা দেয়া হবে জানিয়ে চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে বলেও জানান ডাক্তার দীপুমণি। আমরা এই 31 জানুয়ারির মধ্যে আমাদের যে 75,54,606 জন একটা ডোজ পায়নি, তাদের অন্তত পক্ষে প্রথম ডোজ আমরা সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ। এটি আমাদের পরিকল্পনা। এখন তো আমাদের আর জন্ম সনদ সেটি আর কোনো সমস্যা নেই। এখন যেতে হলে আমরা শুধু যে সে শিক্ষার্থী সেই প্রমাণটুকু নিয়ে গেলেই তারা সেই টিকাটি পাবে। পরিস্থিতি অনুকূলে না থাকলে এবছরের সকল পরীক্ষাই পিছিয়ে যাবে জানিয়ে শিক্ষার্থীদের উপর করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাব যেন না পড়ে সরকারের সেই প্রচেষ্টার কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। তো সেই জন্য বলবো, এই পরিবর্তিত এই অবস্থায়। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।
নানাভাবে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ থেকে নির্বাচনী প্রচারণায় নেমে নৌকার পক্ষে কাজ করবেন তিনি। শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি, প্রার্থী যেই হোক নৌকার বিপক্ষে যাওয়ার সুযোগ নেই। মানুষের ঘরে যেতে হবে, আমি মানুষের জন্য কি করব সেটা বলতে হবে। অপরেরকে দোষারোপ করে নিজে ভোট পাওয়া যায় না। সৃষ্টিকর্তা আল্লাহ, রসুল, আল্লাহ, ভগবান, যিশা, যে যেই নামে ডাকেন না কেন, যেতে হবে একজনের কাছে, যেতে হবেই হবে, কোনো পথ নাই। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রচারের উত্তপ্ত ততই বাড়ছে। প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত নির্বাচনের মাঠ। প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। এদিকে সকালে বন্দরের 21 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালান নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াত আইভি। এ সময় তিনি বলেন, তৈমুর আলম খন্দকার গডফাদারদের পৃষ্ঠপোষকতায় নির্বাচনে নেমেছেন। শামীম ওসমান কার পক্ষে কাজ করবেন, কাকে সমর্থন দেবেন তা নিয়ে চিন্তিত নয় জানিয়ে সেলিনা হায়াত আইভি বলেন। এর আগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের 2 নং রেলগেট এলাকায় আওয়ামী লীগ অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আইভি। দেশে নির্বাচন ব্যবস্থা ধসে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। বিকেলে বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচন কমিশনকে মনে হচ্ছে অসহায় ও দুর্বল। নির্বাচনে খুনির দায় কোনোভাবেই কমিশন এড়াতে পারে না বলেও জানান তিনি। বেকারত্ব বেড়েই চলছে উল্লেখ করে জিএম কাদের বলেন, 50 বছরেও দেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না। আমার মনে একটা ধারণা এসছে যে নির্বাচন কমিশন আসলেই অসহায়, এরা খুবই দুর্বল এবং এনারা তেমন কিছু করতে সক্ষম হচ্ছেন না। তাদেরকে পথে ঘাটে অপমান করছে, জামা কাপড় ছিঁড়ে নিচ্ছে, মসজিদের থেকে বেরোনোর পরে তাকে আটক করছে, তাকে অত্যাচার করছে, তার বাসায় তার ভাই বোনদের উপর অত্যাচার করছে, তার মা বাবাকে জিম্মি করছে। সরকারি দলের লোক এসব করে আসছে, তারপরেও কিন্তু আমাদের লোকরা পিছপা হয়নি। আমরা স্বাধীন হয়েছি কিন্তু মুক্ত হইতে পারি নাই। সবাইকে চাঁদা দিয়ে দিয়ে করতে হয়, পুলিশকে দিতে হয় চাঁদা, আবার ইয়েকেও চাঁদা দিতে হয়, সরকারি দলের লোকদেরকেও দিতে হয়, সবাইকেই চাঁদা দিতে হবে। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি লোক বেকার। সংলাপের যে নির্বাচন কমিশন গঠিত হবে তাতে সরকার প্রধানের ইচ্ছারই প্রতিফলন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ডিইউজি এবং বিএফইউজি এর মানববন্ধনে তিনি কথা বলেন। সংলাপের আগে তামাশা করা হচ্ছে বলেও মন্তব্য করেন রিজভী। রাষ্ট্রপতিকে দিয়ে তিনি আবার সংলাপ দেখাচ্ছেন। আরে কিসের সংলাপ? কারণ আলটিমেটলি যে নির্বাচন কমিশন গঠন হবে সেইখানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ইচ্ছারই প্রতিফলন ঘটবে। তার আগে একটা তামাশা করে যাচ্ছে, বেগম খালেদা জিয়াকে বন্দী করে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মৃত্যুর দিকে তিনি ঠেলে দিচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হতে চলছে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনার সভায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সোনার বাংলা গড়তে সরকার দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার আত্মত্যাগ দেশের রাজনীতির জন্য আদর্শ হয়ে আছে। 72 সালের 10ই জানুয়ারি দেশে ফিরে না আসতেন, যদি পাকিস্তানি সামরিক জান্তারা তাকে হত্যা করত, তাহলে আমরা আজকের এই বাংলাদেশ হয়তো অন্যরকম হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিষ্ঠিত সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা, অর্থনৈতিক মুক্তি আনয়ন করে বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে দৃঢ় প্রতিজ্ঞ। গুলশানের র ক্যানভাস রেস্টুরেন্ট অ্যান্ড বার এর অভিযান চালিয়ে 1,65,00,000 টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর। এজন্য প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করা হয়েছে। গত 19শে ডিসেম্বর ভ্যাট গোয়েন্দারা র ক্যানভাস রেস্টুরেন্ট অ্যান্ড বার এ অভিযান চালায়। এ সময় রেজিস্ট্রারে উল্লেখিত মজুদের পরিমাণের সাথে ওয়্যারহাউস এবং কাউন্টারে রাখা মাদকের পরিমাণের তথ্য যাচাই করা হয়। পরে প্রতিষ্ঠানটির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে এবং কম্পিউটারের তথ্য উদ্ধার করা হয়। তদন্ত করে দেখা যায় প্রতিষ্ঠানটি ভ্যাট শুল্ক ও সুদসহ মোট 1,65,00,000
৬৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে। কুষ্টিয়ার ভাদালিয়ায় ট্রাক চাপায় ভ্যান চালক সহ 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। স্থানীয়রা জানায় ভোর 5:30টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল দক্ষিণপাড়া এলাকায় কুষ্টিয়া ঝিনাইদহ সড়কে ঝিনাইদহগামী দ্রুতগতির একটি ট্রাক বিপরীতগামী একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ 4টি উদ্ধার করে কুষ্টিয়া 250 শয্যা জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। কুষ্টিয়া হাইওয়ে পুলিশ জানায় ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জের ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় ষষ্ঠ দিনে আরও 3 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। সকাল 8টায় বক্তাবলী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। গতকাল 6 জনের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এখনও নিখোঁজ আছেন আরও একজন। ফায়ার সার্ভিসের উপপরিচালক জানায়, যেখানে ট্রলার ডুবেছে সেখান থেকে কিছুটা দূরে সকালে 3টি মরদেহ উদ্ধার করা হয়। বাকি নিখোঁজ একজন ও ট্রলারটি উদ্ধারে অভিযান চলমান রয়েছে। এ ঘটনার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের প্রত্যেককে 25,000 টাকা করে নগদ টাকা দেওয়া হয়েছে। শীতের শুরুতে অতিথি পাখির আগমনে মুখর চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী উপজেলা গোমস্তাপুরের চুরুলবিল। প্রতিদিন পাখির জলকেলি আর নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে ছুটে আসছেন পাখি প্রেমীরা। অন্যদিকে অতিথি পাখি শিকারে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রতিনিধি মনিরুল ইসলাম দোয়েলের রিপোর্ট, জানাচ্ছেন শিউলি রোজা। বাংলাদেশের উত্তর পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ। এ জেলার গোমস্তাপুর উপজেলার ভারতীয় সীমান্ত ঘেঁষা চুরুলবিলে ঝাঁকে ঝাঁকে উড়ছে পরিযায়ী পাখি। প্রকৃতির সাথে তাদের যেন বেশ সখ্যতা, তৈরি হয়েছে স্বর্গীয় পরিবেশ। এবার বিলে বক, বালিহাঁস, পানকড়ি, শামুক, কোয়েল সহ অনেক প্রজাতির পাখির আগমন ঘটেছে। আমি পাখি দেখতে খুব ভালোবাসি, তাই এখানে এসেছি পাখি দেখতে। এখানে আসার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল। আমি এখানে আসলাম, আসার পর পাখিগুলো দেখলাম, আমার খুব ভালো লাগলো। শীতের শুরুতে পাখিদের আগমনে মুগ্ধ সবাই। দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পাখি প্রেমীরা। আমাদের এখানে এই এলাকার জনগণ বা জনপ্রতিনিধি যারা আছে, তারা যদি আমাদের এই অতিথি পাখিকে সংরক্ষণের জন্য আরও যথাযথ ব্যবস্থা গ্রহণ করত, আমার মনে হয় পাখির, বন্য পশুর বা বন্য প্রাণীর পাখির এখানে আরো অভয়ারণ্য হতো। তবে প্রতি বছরই পাখিরা এলে বেড়ে যায় শিকারীদের দৌরাত্ম্য। তাই পাখি রক্ষায় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলার এই প্রাণী সম্পদ কর্মকর্তা। পাখিগুলোকে কেউ শিকারের উদ্দেশ্যে শিকার করে বা শিকারের উদ্দেশ্যে বের হয়, তাহলে আমরা প্রশাসনিকভাবে অবশ্যই ব্যবস্থা নেব। আমাদের এখানে ভেটেরিনারি মেডিকেল টিম আছে। জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে বিলুপ্ত হচ্ছে পরিযায়ী পাখি। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি বাঁচাতে সকলের সম্মিলিত উদ্যোগ চায় পরিবেশ কর্মীরা। শিউলি রোজা, মাই টিভি। সারা দেশে শুরু হলো মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন 13। এই প্রমোশনে মার্সেল পণ্য কিনলে প্রতি ঘন্টায় মিলবে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, টিভি, ওয়াশিং মেশিন, ওভেন, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, রাইস কুকার, ফ্যান সহ নানা পণ্য। সোমবার রাজধানীর মার্সেল কর্পোরেট অফিসে এই ডিজিটাল ক্যাম্পেইনের ডিক্লারেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, প্রধান বিপণন কর্মকর্তা ফিরোজ আলম এবং ডিজিটাল ক্যাম্পেইনের কোঅর্ডিনেটর নাজমুল হোসাইন ইরফান। জানাবো প্রবাসের সংবাদ। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল মান্নাফকে অভিনন্দন জানিয়েছে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। মান্নাফ টানা তৃতীয়বার নির্বাচিত হওয়ায় দোয়া ও আলোচনা সভা করেন তারা। কুয়ালালামপুরে একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ প্রবাসী লীগ মালয়েশিয়া শাখা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ওয়ালিউল্লাহ খান। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ শাহিন। উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী লীগ মালয়েশিয়া শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খোকন, মোহাম্মদ রিপন, মোহাম্মদ হাবিবুল্লাহ, আমির হোসেন ও মোহাম্মদ আনাস মিয়া।
প্রবাসী নতুন প্রজন্মের কাছে দেশীয় ঐতিহ্য তুলে ধরতে সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করলো বাংলাদেশি মম অ্যান্ড কিডস ক্লাব UAE। দুবাইয়ের মুশরিফ পার্কে এই ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় এই মিলন মেলা। এতে উপস্থিত ছিলেন ক্লাবের অ্যাডমিন SB সীমা, গাজী সালমা আক্তার এবং উপদেষ্টা আজগর চৌধুরী, ইসমাইল গনি চৌধুরী, CIP ফরিদ, হাজি শফিক, মাহবুবুল আলম CIP সহ আর অনেকে। খেলা সংবাদ। রাজধানীতে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন প্রতিযোগিতায় এলিট গ্রুপের পুরুষ বিভাগে কেনিয়ার ভিসেন্ট রনো ও নারী বিভাগে স্বর্ণপদক জেতেন ইথিওপিয়ার হাইলে মারিয়াম। সাফ ক্যাটাগরিতে ছিল ভারতীয়দের জয় জয়কার। আর দেশি ক্যাটাগরিতে পুরুষ ফুল ম্যারাথনে আসিফ বিশ্বাস এবং নারী হাফ ম্যারাথনে প্রথম হন শামসুন নাহার রত্না। মারিফা রিপোর্ট। ৩০ জন অভিজাত দৌড়বিদ সহ দেশি বিদেশি ২০০ প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। ফুল ম্যারাথনে অংশ নেয় ১০০ প্রতিযোগী, বাকিরা লড়েন হাফ ম্যারাথনে। আমি ফুল ম্যারাথন দিছি 3 ঘন্টা 13 মিনিট, আমার পার্সোনাল বেস্ট এটা। ফিজিক্যাল ফিটনেস কাকে বলে একমাত্র দৌড়ে আপনাকে প্রুভ করে দিবে। এটা আমাদের দেশে আরও কোয়ালিটি ইভেন্ট মানে আয়োজন করার জন্য এটা এক্সাম্পল হিসাবে থাকবে। পুরুষদের পাশাপাশি ম্যারাথনে নারীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। আমার ফ্যামিলি থেকে কোনো বাধা আসে না, কিন্তু পারিপার্শ্বিক দিকগুলো অনেক খারাপ, অনেকে অনেক কথা বলে। আমার যে দায়িত্ববোধ সৃষ্টিকর্তা আমাকে দিয়ে দিয়েছে, সেই দায়িত্ববোধটাকে অক্ষুণ্ণ রাখার জন্য নিজেকে সুস্থ রাখতে হবে। ম্যারাথন এলিট আন্তর্জাতিক পুরুষ বিভাগে 2 ঘন্টা 9 মিনিট 29 সেকেন্ড অতিক্রম করে স্বর্ণ জেতেন কেনিয়ার ভিসেন্ট রনো। একই ক্যাটাগরিতে নারী বিভাগে প্রথম হন ইথিওপিয়ার হাইলে মরিয়াম। সাফ ক্যাটাগরির সবগুলো ইভেন্টের স্বর্ণই গিয়েছে ভারতের দখলে। ফুল ম্যারাথনে নারী পুরুষ 2 বিভাগে প্রথম হন শিরুনু আরতি দম্পতি। Cool weather and no pollution. Everything was good. Organization was good. দেশি ক্যাটাগরিতে পুরুষ ফুল ম্যারাথনে চ্যাম্পিয়ন আসিফ বিশ্বাস, আর হাফ ম্যারাথনে প্রথম হন সেনাবাহিনীর আলামিন। নারী হাফ ম্যারাথনে স্বর্ণ জেতেন নৌবাহিনীর শামসুন নাহার রত্না। আমাদের রোড ট্র্যাক, খাবার দাবার থেকে শুরু করে কাপড় চোপড়, যদি সবকিছু ঠিক থাকে আশা করি আমাদের দ্বারাও ভালো হবে। আমারও অনেক ইচ্ছা যে আমি এর চেয়ে ভালো প্লেয়ার হব। আয়োজকরা জানান এই আয়োজন ম্যারাথনে দেশের দৌড়বিদদের আরও উৎসাহী করে তুলবে। Dear marathoners, especially thanks to all of you, because for you this event has become grand. SM আরিফ, মাই টিভি, ঢাকা। শেষ করছি সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্বাধীনতার মূল চেতনা ধ্বংস করতেই সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে, বললেন প্রধানমন্ত্রী। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রতিকৃতিতে শ্রদ্ধা। করোনা সংক্রমণ রোধে আবারও বিধি নিষেধে ফিরেছে দেশ। বন্ধ জনসমাবেশ, অর্ধেক আসন ফাঁকা রেখে চলবে গণপরিবহন, বৃহস্পতিবার থেকে কার্যকর। নিবন্ধন ছাড়াই জানুয়ারিতে স্কুল কলেজের শিক্ষার্থীরা করোনার প্রথম ডোজ টিকা পাবে, জানালেন শিক্ষামন্ত্রী। এখনই বন্ধ হচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান। এবং নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা শামীম ওসমানের। প্রচারণা নিয়ে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া এই টিভি মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ রাত 12টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আরশিদা। প্রিয় দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, অবশ্যই মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।